আজকাল চারিদিকে শুধু ইলিশ উৎসবের ভিডিও। সবাই বলছে আমরাই সেরা, আমাদেরটাই বেস্ট। ইলিশ এমন খাওয়াবো সারা জীবন মনে থাকবে। কিন্তু আসল ব্যাপারটা কি? রুমে কি সত্যি আরাম করে ঘুমানো যাবে, নাকি পাশের জোরে নাক ডাকার শব্দে ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্সও হয়ে যাবে? খাবারে সত্যিই পেট ভরে ইলিশ থাকবে, নাকি ইলিশকে শুধু দেখেই বিদায় করে দেবে? আর পুরো বাজেট ট্রিপটা আসলে বাস্তবে কেমন, সেটা দেখার জন্য এবার আমি যাচ্ছি সুন্দরবন, আমার জীবনের প্রথম বাজেট ইলিশ উৎসব ট্রিপে। কোনো রেকমেন্ডেশন নয়, কোনো আগামী ভার্ডিক্ট নয়। যা দেখবো, যা খাবো, যা এক্সপিরিয়েন্স করব, সেটাই তোমাদের দেখাবো। চলো দেখি ভিডিওতে সুন্দরবন যতটা সুন্দর, বাস্তব ইলিশ উৎসবটা ততটাই জমজমাট কিনা। চলো সুন্দরবন যাওয়া যাক। তাহলে শুরু করা যাক এই বাজেট ইলিশ উৎসবের প্রথম দিনটা। সকাল সকাল আমি পৌঁছে গেলাম গড়িয়া স্টেশনে। সেখান থেকে একটা ট্রেনে করে রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো ক্যানিং থেকে নেমেই কিন্তু আমরা এরকম একটা টোটো করে কিন্তু এখানে পৌঁছে গেলাম সোনাখালি। আর সোনাখালি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফেরিঘাটে, যেখান থেকে কিন্তু আমরা বোটে উঠে পড়বো। এবং সেখান থেকে যেটা আমি জানতে পারলাম যে বোট কিন্তু সেখান থেকে গদখালির দিকে যাবে। আর এই অটো জার্নিটাই যেন সুন্দরবন ট্রিপের অফিসিয়াল ট্রেলার। আচ্ছা, সোনাখালি থেকে কিন্তু কিছুটা হেঁটে ফেরিঘাটটা, তো আমি এখন সেদিকেই যাচ্ছি। মোটামুটি আমার যেটা মনে হচ্ছে আমি অলরেডি 5 ফিট মতন হেঁটেছি, তো আর হয়তো 2-3 মিনিট, তো অ্যাপ্রক্সিমেটলি তোমরা 10 মিনিট ধরে চলো যে সোনাখালি থেকে যে জেটি যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বোটে উঠবো সেটা কিন্তু 10 মিনিটের ডিস্টেন্স। কিন্তু আমি পৌঁছে গেছি, এটাই হচ্ছে ঘাট। মোটামুটি 5-7 মিনিটের একটা হাঁটা। আর এই দেখো এখান থেকে কিন্তু অনেক কটা বোট ছাড়ছে এখান থেকে, তো আমাদের বোটও কিন্তু এখান থেকেই ছাড়বে। আমি জানি না এখন কোন বোটটা আমাদের, তো ওয়েট করবো। তো আমরা কিন্তু বোট পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের বোট বড় পার্বতী, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি বোটে উঠে পড়বো। চলো বোটে উঠেই পড়ি, হয়তো রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো তো লাভ নেই। তো চলো বোটে উঠা যাক। শুধু মাথাটা দাঁড়িয়ে তো বোটে উঠে পড়েছি। চলো ব্যাগপত্রগুলোকে নিচে আগে রেখে দিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো বোটে কিন্তু উঠে পড়েছি। আর বোটে উঠে পড়ে যেটা সুন্দরবনের যে কোনো ট্রিপের প্রথমে হয় সেটা হচ্ছে আগে কিন্তু ব্রেকফাস্টটাকে সার্ভ করা হয়। আমি বাজেট একটা সুন্দরবনের কিন্তু ট্যুরে এখানে এসেছি, তো চলো দেখে নিই আগে আজকে ব্রেকফাস্টে কী আছে। তো ব্রেকফাস্টে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লুচি আছে, তার সাথে এরকম আলুর তরকারি, মানে এটা আলুর দম বলতে পারো। আর তার সাথে মিষ্টিও আছে না দাদা? আর তার সাথে কিন্তু মিষ্টিও আছে। তো তাড়াতাড়ি করে চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ কি একটু পরে বোট ছেড়ে দিলে তারপরে নানা রকম অ্যাক্টিভিটিসে তখন টাইম নাও পাওয়া যেতে পারে। তো আগে ব্রেকফাস্টটা আমি সেরে নেবো, অ্যান্ড দেন তোমাদেরকে বলছি খাবারের টেস্ট কেমন এখানে। বোটে উঠতে না উঠতেই আমি পেয়ে গেছি লুচি আর আলুর দম, তার সাথে এখানে মিষ্টি দেওয়া হয়েছে। আর মোটামুটি 3 পিস লুচি আমি নিয়েছি, চাইলে এখান থেকে নেওয়া যেতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। একবার টেস্ট করে জাস্ট বলে দিই তোমাদেরকে তাড়াতাড়ি করে যে খেতে কেমন। দেখে কিন্তু আমার ভালো মনে হচ্ছে। খাবারের কিন্তু টেস্ট আছে, বেশ ভালো খেতে কিন্তু, তাই আমার এক্সপেকটেশনটা কিন্তু বেড়ে গেছে। আমার মনে হয় এই পুরো এন্টায়ার ট্রিপে কিন্তু খাওয়া দাওয়া ভালো হতে পারে। বোটে উঠতেই অবশ্য বুঝলাম এখানে সাইট সিনের আগে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, পেট পুজো। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস আমাকে চলে এসে, যদিও বা এটা আগে আসা উচিত ছিল আর ব্রেকফাস্টের পরে, বাট আমার খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্ট ট্রাই করেছি। তারপরে আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা নিচে পেপার বোটে দেখতে পাচ্ছি এরকম একটা 10 টাকা ছোটো একটা ইয়ে। তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে, তো যেহেতু ওয়েদারটা একটু গরম, খেলে একটুখানি কিন্তু রিফ্রেশ লাগবে আমার মনে হয়। আচ্ছা, এবার কিন্তু আমাদেরকে বোটে ওয়েলকাম করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এরকম দাদা কিন্তু এরকম গোলাপ দিয়ে কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে। আমি একটা ছবি নিয়েছি। থ্যাংক ইউ দাদা। তো আমি কিন্তু গোলাপ পেয়ে গেছি।
তো আমি কিন্তু এখন যেখানে দাদা বোটটাকে চালাচ্ছে আমি জাস্ট বসে বোঝার চেষ্টা করছি। তারপর আচ্ছা, তার মধ্যেই দেখতে পাচ্ছ চলে এসছে মাছ, আমুদি মাছ ফ্রাই, আর বেশ দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু একটা এরকম দেওয়া হয়েছে। আর সুন্দরবনের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে কিন্তু প্রথম দিনটা কিন্তু খাওয়া দাওয়া করে তোমাদের কিন্তু দারুণভাবে কাটবে। আর ব্রেকফাস্ট অসাধারণ ছিল। আর ব্রেকফাস্ট শেষ হতে না হতেই হাজির হলো আমুদি মাছ ফ্রাই। ইলিশ এখনো দূরে, কিন্তু মাছের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিমধ্যেই বেশ গভীর হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু চারপাশটা দেখার পালা। বোট ধীরে ধীরে এগিয়ে চলল সুন্দরবনের নদীপথ ধরে। চারপাশে নদীর জল আর সেই চেনা সুন্দরবনের পরিবেশ। তারপর আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। পুরনো দিনের সেই বাংলো এবং তার আশপাশের পরিবেশ, ইতিহাস এবং প্রকৃতি দুটোই একসঙ্গে পাওয়া যায়। মানে সকালটা শুরু হয়েছিল গড়িয়া থেকে ট্রেনে, আর তারপর অটো, আর তারপর বোট। আর এখন এসে পৌঁছেছি ইতিহাসের সামনে। তবে একটা জিনিস এখনো বাকি, ইলিশ। কারণ এতক্ষণ যা দেখলাম সেগুলো ছিল শুধুই ট্রেলার, আসল পিকচার তো এখনো বাকি। চলো এবার দেখা যাক এই বাজেট ইলিশ উৎসবে ইলিশ কি সত্যিই রাজা, নাকি শুধু পাবলিসিটিতেই রাজা। আর এভাবেই চা, গল্প, নদী আর সুন্দরবনের দৃশ্য দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। হঠাৎ ডাক এলো, লাঞ্চ রেডি। বাস এবার বুঝলাম আজকের ট্রিপের আসল এক্সামিনেশন এখন শুরু। খাবারের মেনু সামনে আসতেই প্রথমেই মনে হলো, বাহ, বেশ রেসপেক্টেবল অ্যারেঞ্জমেন্ট। ভাত, ডাল, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ বেগুনের পাতলা ঝোল, পাবদা, চাটনি আর পাঁপড়। মানে মেনু দেখে মনে হচ্ছে বাঙালির দুপুরের খাবার আর মাছের ফ্যামিলির রিইউনিয়ন দুটোই একসঙ্গেই চলছে। বাস বাস বাস, অল্প দাদা, বাস বাস, ঠিক আছে। তো পাবদা মাছও কিন্তু চলে আসলো, বাস অল্প করে চললো, বাস বাস, ঠিক আছে। তো চলো খাবার এবার শুরু করা যাক। প্রথমেই ডাল দিয়ে বেগুনি দেওয়া হয়েছে, এখানে ডাল দেওয়া হয়েছে, ভাত চলে এসছে। তো একবার টেস্ট করে নিই। আর তার সাথে কিন্তু এখানে কুমড়োর সাথে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানানো হয়েছে। খেয়ে দেখার পালা কেমন টেস্ট। তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে, ডালটাও ডিসেন্ট। টেস্ট কিন্তু ভালো। পাবদা মাছ চলে এসছে, দেখতে পাচ্ছ পাবদা মাছের সাইজটা এরকম দেখে নাও। আর একবার টেস্টটা করে তাড়াতাড়ি করে বলে দিই। একটু নুন কম হয়েছে, বাট ওভারঅল টেস্ট খুব ভালো। আমি একটু নুন নিয়ে নিচ্ছি। ফ্রেশ মাছ কিন্তু একদম, শুধু মানে ফ্রেশ হওয়াটাই এক্সপেক্টেড। ভালো খেতে হয়েছে, সুন্দর খেতে হয়েছে। তো ইলিশ উৎসবে আসবে আর ইলিশ খাবে না, এটাই তো মেন আকর্ষণ, তাই না? আমরা অনেকেই কিন্তু শুধু এটার জন্য সুন্দরবন চলে আসি। এনিওয়েজ এবার টেস্ট করে দেখে নিই যে ইলিশটা কেমন। মানে কারণ কি ইলিশ উৎসব বলে কথা, তো ইলিশটা কিন্তু ভালো খেতে হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। একবার ট্রাই করে দেখে নিই ইলিশটার টেস্ট কেমন। ভালো বানিয়েছে কিন্তু। তবে এবার আসি সেই প্রশ্নে যেটা তোমাদেরও নিশ্চয় মাথায় আসছে, ইলিশ কটা? হ্যাঁ, সত্যি বলছি, একজনের জন্য এক পিসি ইলিশ। শুনে যারা ভাবছো ইলিশ উৎসব মানে নিশ্চয় ইলিশের পাহাড়, তাদের জন্য একটা ছোট্ট রিয়েলিটি চেক আছে। এখানে পাহাড় নেই, তবে যে পিসটা পেয়েছি সেটা কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পালা। আর তখনই ট্যুর অপারেটরের তরফ থেকে হাতে দেওয়া হলো একটা পেয়ারা। মানে এতক্ষণ ভাত, ডাল, ইলিশ, পাবদা খাওয়ার পর এবার ডাইজেশনের দায়িত্ব বুঝিয়ে আমাদের হাতে দিয়ে দেওয়া হলো। এদিকে পেট বলছে আর কিছু খাস না প্লিজ। তো লাঞ্চের পর কিন্তু আমার কাছে চলে এসেছে এরকম পেয়ারা, সবাইকে একটা করে এরকম পেয়ারা দেওয়া হলো। তো একটার পর একটা খাবার আছে, পেটে আর টুবি অনেক জায়গা নেই, বাট পেয়ারা খেতে আমার খাওয়ার পর বেশ ভালো লাগে। সো পেয়ারাটা খাওয়া যায়। রাখা পেয়ারা যেরকম খেতে হয়, বাট ভালো লাগছে। তবে বোটের উপরে বসে বিকেলের হাওয়া খেতে খেতে চাউমিনটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর ঘড়িতে তখন প্রায় 6টা, মানে বুঝলাম আমাদের আজকের বোট সাফারি কিন্তু এখানেই শেষ। খাওয়া দাওয়া সাইট সিনের পর এবার বোট থেকে নামার সময়। আমরা পাখিরালয়ে নামলাম
এবং সেখান থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তখন অবশ্য মাথায় একটা টেনশন, হোটেল কেমন হবে জানি না, রুম কেমন হবে জানি না, আর রুম শেয়ার করতে হবে কি না সেটাও তো জানি না। ভাবলাম বাজেট ট্রিপ যখন, তখন কপালে যা আছে সেটাই হবে। কিন্তু হোটেলে পৌঁছে গিয়ে সত্যি বলতে একটু অবাকই হলাম, কারণ আমি এক্সপেকটেশন করেছিলাম বাজেট ট্রিপ হয়তো রুম আছে, দরজা বন্ধ হয় বাস। কিন্তু বাস্তবে দেখলাম বেশ ভালো ডিসেন্ট একটা হোটেল, রুমটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। তো চলো তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কিন্তু আমাদের রুম, দেখতে পাচ্ছ এখানে একটা বড় বিছানা, তার সাথে এখানে আরও একটা, এটা কিন্তু একটা এসি রুম। তো বাজেটের মধ্যে যারা একটুখানি ভালো রুম চাইছো তাদের জন্য কিন্তু এই রুমটা বেশ ভালো হতে পারে। দেখতে নিতে পারছো মোটামুটি রুমের কিন্তু এই কন্ডিশন, আর মোটামুটি কিন্তু রুমের সাইজও কিন্তু যথেষ্টই বড়। চলো একবার ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঘুরে। আর ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার, দেখতে পাচ্ছ, জাস্ট দেখে নাও ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার। আর তো মোটামুটি বুঝতেই পারছো বেশ বড় কিন্তু রুমটা। তো চলো এখানেই কিন্তু আমরা আগামী যে দুটো দিন এখানেই কাটাবো। আর তাড়াতাড়ি করে চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। মানে দিনের শেষে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, বাজেট ট্রিপ হয়েছে ঠিকই, কিন্তু হোটেল দেখে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এবার শুধু একটু রেস্ট, কারণ সামনে আরও খাবার। আর ইলিশ উৎসবের আসল পরীক্ষা তো এখনও বাকি, কিন্তু সেই সুযোগ আর পেলাম কোথায়। কিছুক্ষণের মধ্যেই ডাক আসলো ডিনার রেডি। আমি ভাবলাম এত তাড়াতাড়ি, পরে বুঝতে পারলাম ব্যাপারটা বেশ সিরিয়াস, কারণ কাল আবার মূল জঙ্গল সাফারি। তাই আজ বেশি রাত করা আর যাবে না। খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি ঘুম, কাল সকাল থেকে আবার অ্যাডভেঞ্চার শুরু। তো রাতের খাবার কিন্তু পেয়ে গেছি। রাতের খাবারে দেখো কি আজকে পেয়েছি। আমি পেয়েছি এখানে পোলাও, দেখতে পাচ্ছ, তার সাথে মাটন কিন্তু এরকম দেওয়া হয়েছে বাটিতে করে, বেশ অনেকটাই। তো আমি একটু টেস্ট করে দেখে নিই যে খাবারের টেস্ট কেমন। বেশ থিক কিন্তু গ্রেভিটা, যেটা দেখতে পাচ্ছি আমি। তো চলো এবার টেস্ট করার পালা, কারণ কি আমি জানি সবারই কিন্তু আমাদের মাটন খুবই একটা প্রিয় আইটেম। চলো একবার তাড়াতাড়ি করে টেস্ট করা যাক। বাহ, দারুণ বানিয়েছে কিন্তু, দারুণ বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, দারুণ খেতে হয়েছে, আর অসাধারণ টেস্ট করছে। মানে সিরিয়াসলি রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করে নিই, কারণ কালকে সকাল থেকে শুরু হচ্ছে সাফারি। চলো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কিন্তু আমরা উঠে পড়েছি, বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে বেশ বৃষ্টি কিন্তু হচ্ছে আজকে সকাল থেকেই, বেশ বৃষ্টি। আর মোটামুটি চারপাশের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ঘড়িতে 8টা বাজে, কিন্তু বৃষ্টির পরিমাণটা তোমরা এখন দেখতে পাচ্ছ এবং ওয়েদার কন্ডিশনটা দেখতে পাচ্ছ। একটা দিকে ভালো যে রোদ নেই আজকে, কিন্তু বৃষ্টি না থামা পর্যন্ত আমরা কিন্তু বেরোতে পারছি না, এবং তার জন্যই আমরা কিন্তু রেডি হয়ে জাস্ট ওয়েট করছি। তো ঘড়িতে কিন্তু এখন 8টা বেজে গেছে, আর আমি আর জয় বেরোলাম। রাস্তাটা একটু স্লিপারি হয়ে গেছে বৃষ্টির জন্য, বেশ ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে। আর চলো তাড়াতাড়ি করে এখন তো বেরিয়ে পড়ি। বাকিরা সবাই নাকি চলে গেছে, আমরা ওয়েট করছিলাম। ইনফ্যাক্ট মানে আমাদের এই পুরো গ্রুপটাই অ্যাকচুয়ালি এই ট্রিপটা 3টে মেন এখানকার যে হোটেলস তার মধ্যে হচ্ছে। অ্যাকচুয়ালি পরপরই 3টে হোটেল, বাট আমাদের হোটেল থেকে কেউই বেরোয়নি। আর কালকে আমরা এসেছিলাম হচ্ছে এই দিকটা থেকে, আর আজকে আমরা এই দিক থেকে একটা ঘাটে যাচ্ছি, কারণ কি এদিকের ঘাটটা যেহেতু আজকে বৃষ্টির জন্য একটু স্লিপারি হয়ে গেছে, তাই জন্য। বাট ওয়েদার বেশ ভালো, তো ওটা একটা ভালো পার্ট যে ওয়েদারটা ভালো এখন। তো আমি কিন্তু পাখিরালয় যে ঘাটটা, সেই ঘাটে কিন্তু আমি পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঘাট, আর এখানে প্রচুর বোট কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের বোটও এখানেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ চারদিকে দেখো বোট এখানে ভর্তি। তো আমরা তাড়াতাড়ি করে উঠে পড়বো, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। তো আমাদের বোট কিন্তু এবার ছেড়ে দিয়েছে। মোটামুটি এখন ঘড়িতে 8টা 25। আরও আগে আমরা বেরোতাম জেনারেলি, কিন্তু বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। তো বোটে উঠেই কিন্তু পেয়ে গেছি আজকের ব্রেকফাস্ট। আজকে দেখতে পাচ্ছ এখানে এরকম চানা বাটোরা দেওয়া হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কাবলি চানার কিন্তু একটা তরকারি দেওয়া হয়েছে, তার সাথে একটা মিষ্টিও দেওয়া হয়েছে। একবার ট্রাই করে বলে দিচ্ছি। খুবই সফট বানিয়েছে, তার সাথে যে তরকারিটা সেটা কিন্তু খুব ভালো বানিয়েছে।
খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এটাকে শেষ করি, কারণ কি আরও খাবার তো আসছে, তাই না? খেতে হবে সব কটা। চলো পরে কথা হচ্ছে। মানে সুন্দরবনের জঙ্গলে টাইগার খুঁজতে যাওয়ার আগেই আমাদের শরীরকে বলা হচ্ছে আগে প্রোটিন আর কার্বোহাইড্রেট নাও, তারপর বাঘ খুঁজতে যাও। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই ততক্ষণ প্রায় জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। চারপাশের পরিবেশটা ধীরে ধীরে বদলে গেল। নদীর দুপাশে ঘন জঙ্গল, শান্ত জল আর বোট আর ইঞ্জিনের শব্দ ছাড়া চারপাশে প্রায় নিস্তব্ধ। তো আমরা ধীরে ধীরে কিন্তু জঙ্গলে প্রবেশ করে গেছি, আর আমাদের যে বোটে সেখানে কিন্তু গাইড দাদাও চলে এসছে। আর এখন তিনি কিন্তু আমাদেরকে ব্রিফিং দিচ্ছে, সবাই আমরা বসে বসে শুনছি সেই ব্রিফিংটা। সুন্দরবনের সম্পর্কে নানান তথ্য উনি আমাদের সামনে তুলে ধরছেন। আর এখান থেকেই সাফারিটা আমার কাছে আরও ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে অনেক ইনফরমেশন আর অনেক গল্প আমি শুনলাম। কোন জায়গায় কি দেখা যায়, জঙ্গলের বিহেভিয়ার কেমন, কোন প্রাণীর কি বৈশিষ্ট্য। আমি সত্যি বলতে বেশ মন দিয়েই ওনার কথাগুলো শুনছিলাম। এবার শুরু হলো আসল ওয়াইল্ড লাইফ স্পটিং। প্রথমে চোখে পড়লো একটা হরিণ, তারপরে একে একে দেখা মিলল বেশ কিছু পাখির, তারপরে দেখা মিলল মনিটর লিজার্ডের, আর তার সঙ্গে বানর বাহিনীর। মানে জঙ্গলে ঢুকতেই ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালোই অ্যাটেন্ডেন্স দিয়ে দিল। আমি ভাবছি বাঘটা কোথায়, এতক্ষণ তো বাকিরা সবাই হাজির। আর ঠিক তখনই দেখতে পেলাম একটা কুমির। হ্যাঁ, জলের ধারে একটা কুমির চোখে পড়ল। এবার বুঝলাম সুন্দরবন আসলে একটা ফুল প্যাকেজ। হরিণ আছে, পাখি আছে, বানর আছে, মনিটর লিজার্ড আছে, কুমিরও আছে। শুধু যার জন্য সবাই এত বেশি অপেক্ষা করছে সেই মহারাজের কোনো দেখা নেই। বাঘ না দেখার জন্য এবার আমি আর খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ এতক্ষণে একটা জিনিস বুঝে গেছি, এটা ইলিশ উৎসব। এখানে বাঘ না দেখলেও ইলিশ দেখার সম্ভাবনা যথেষ্ট। আর ঠিক সেই সময় যেন আমার কথার উত্তর দিয়ে বোটে হাজির হলো চিংড়ি মাছ ফ্রাই। তো আবার কিন্তু খাবার চলে এসেছে। সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তার কিছুক্ষণের মধ্যেই চিংড়ির পকোড়া চলে এসেছে। মোটামুটি এক বাটি কিন্তু এরকম দিয়েছে, আর একটু সস দিয়ে দিয়েছে। বেশ দেখে তো ভালো লাগছে। এবার খেয়ে দেখার পালা। জয় খাবি তুই একটু? না, দেবো না দেবো না দেবো না, ও অলরেডি খেয়ে নিচ্ছে। দেবো না, দেবো না। দেখো খুব সুন্দর। বাহ, খুব ভালো লাগছে, কিন্তু সুন্দর খেতে হয়েছে। না, গতকাল থেকে এখন অব্দি যে কটা খেয়েছি সত্যি খুব রাইট, ভালো। খাওয়া দাওয়া কিন্তু সব করাই বেশ ভালো। তো এটাই কিন্তু পঞ্চমুখানি। দেখো এই হচ্ছে পঞ্চমুখানি ওই জায়গাটা। আর আমরা এখন দোবাকির দিকে বেসিক্যালি এগিয়ে চলেছি, দোবাকির দিকে। তো আমাদের গাইড দাদা কিন্তু বেশ ভালো করে সব কিছু বোঝালো কীভাবে বাঘের ট্র্যাকিং এখানে হয়। ওনার 20 বছরের এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো। অনেকদিন পর একটা ভালো গাইড দেখলাম এখানে। শুধু শুধুই পঞ্চমুখানি কখন চলেছি বুঝতে পারি। তো পঞ্চমুখানিতে জাস্ট ঢুকলাম, এবার আমি দোবাকির দিকে যাচ্ছি। চলো দোবাকির দিকে যাওয়া যাক। তারপর আমাদের বোট এগিয়ে চলল দোবাকির দিকে, কারণ আজকের সাফারিতে আমাদের প্রথম ওয়াচ টাওয়ার ছিল দোবাকি ওয়াচ টাওয়ার। তো আমি এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে, এবং এটা হচ্ছে দোবাকির ক্যানেপি ওয়াক। খুব বিখ্যাত একটা জায়গা। এখানে অ্যাকচুয়ালি আমরা খাঁচার মধ্যে, এবং বাঘরা কিন্তু বা যে কোনো অ্যানিমালস সুন্দরবনে তারা কিন্তু বাইরে। তো একবার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমরা কিন্তু একটা কেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এগুলো কিন্তু জঙ্গল অ্যাকচুয়ালি, ঠিক আছে? এগুলো কিন্তু পুরোটাই জঙ্গল। তো চলো, দোবাকির একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, সেটাকে দেখবো। দেখি যদি কিছু দেখা যায়। দুটো ওয়াচ টাওয়ার আছে অ্যাকচুয়ালি এখান থেকে। তো সেটাকে চলো দেখি, যদি কিছু দেখা যায় তোমাদেরকে ডেফিনেটলি দেখাচ্ছি। তো এখন দোবাকিতে প্রচণ্ড গরম। তো আমি আর এই ভাই একসাথে যাচ্ছিলাম গল্প করতে করতে। প্রচণ্ড ভিড় এখন ট্যুরিস্টদের, অ্যাকচুয়ালি প্রচুর বোট দাঁড়িয়ে আছে। তো বেশি করে এখানে দাঁড়ানো তো উচিত না। তো তোমরাও যখন এখানে আসবে এরকম করো না যে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লে এবং ছবি তুলতেই থাকলে, যাতে পরে যারা আসবে তাদেরও লেট হয়ে যায় বা প্রচণ্ড ভিড় হয়ে যায়। কারণ কি, এইসব জায়গাতে আসার পর কিন্তু একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে সাইলেন্স। আর যদি লোকের সংখ্যা সেটাতে বেশি থাকে, সেটা মেনটেন করা কিন্তু কখনোই সম্ভব নয়, তাই না ভাই? একদমই। ভাবলাম এবার হয়তো একটু অন্যরকম ওয়াইল্ড লাইফ কিছু স্পটিং হতে পারে, কিন্তু দোবাকিতে গিয়ে কিছুই দেখা গেল না। তবে সেখানে গিয়ে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যাকে দেখে মনে হলো উনি সুন্দরবনে ওয়াইল্ড লাইফ দেখতে আসেননি, উনি যেন ওয়াইল্ড লাইফের অ্যাটেন্ডেন্স নিতে এসেছেন। ভদ্রলোক বেশ ফ্রাস্ট্রেটেড, কারণ এতক্ষণ ঘুরেও বাঘ দেখতে পাননি। ওনার কাছে একটাই ডিমান্ড, বাঘ চাই। আর শুধু বাঘ নয়, কথাবার্তা শুনে মনে হলো সুন্দরবনে বাঘের সাথে সিংহও নাকি দেখা যায়। ও আবার বিয়ের মানে ভাল্লুকও নাকি দেখা যায়। তো
তো এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ যেটা, সেই জায়গাটা কিন্তু নতুন করা। এখান থেকে 3টে জায়গা তোমরা দেখতে পাবে, 3টে এরকম জায়গা আছে যেখান থেকে এখান থেকে মানে জায়গাগুলোতে গাছপালা নেই, তো তোমরা দেখতে পারবে। আর কোনো যদি জীবজন্তু এখান থেকে ক্রস করে সেটা দেখা যায়, বাট এই মুহূর্তে বুঝতেই পারছো হ্যাঁ প্রচণ্ড ভিড় এবং আমার মনে হয় না এরকমভাবে দেখা পসিবল। যাই হোক তোমাদেরকে জায়গাটা তো দেখে নিলাম, এখান থেকে জায়গাটা তোমরা দেখে নিতে পারছো। আর আমরা এখান থেকে আবার ব্যাক করে ওইখানে একটা ওয়াচ টাওয়ার কিন্তু আরেকটা আছে, তো আমরা সেখানের দিকে যাবো। এই দেখো ক্যানাপি বোটটা এখন যাচ্ছে, তো চলো আমরা ওইদিকে যাই এবার। সুন্দরবনে এসে সুন্দরবনের জঙ্গলটা দেখার চেয়ে শুধু একটা অ্যানিম্যাল চেকলিস্ট কমপ্লিট করার এত চাপ কেন, সেটাই বুঝলাম না। ভাই সুন্দরবন কি একটা জু নাকি, যেখানে টিকিট কেটে ঢুকলেই বাঘ দেখা যাবে? তো দোবাকি থেকে কিন্তু বোটে উঠে পড়লাম, আর এখন মোটামুটি 12টা মতন বাজে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া প্রিপারেশন অলরেডি। আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার, সেটা হচ্ছে এই দোবাকির পর থেকেই কিন্তু যে জঙ্গলটা থাকে সেখানে কিন্তু আর কোনো আর ফেন্সিং থাকে না। মানে দোবাকি আসা অবধি যে জঙ্গলটা সেটাতে পুরোটাই ফেন্সিং থাকে, এবং দোবাকির পর থেকে কিন্তু আর কোনো রকমের কোনো ফেন্সিং থাকে না। সুতরাং বাঘ স্পট করার ক্ষেত্রে বা যে কোনো অ্যানিমাল স্পট করার ক্ষেত্রে কিন্তু এই দোবাকির পরের যে জায়গাগুলো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আবার সেই সময়টা এসে গেল, লাঞ্চ টাইম। জঙ্গলে ওয়াইল্ড লাইফ স্পটিং করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। আর আজকের লাঞ্চের মেনুতে আবার চেঞ্জ। তো সবাই কিন্তু বসে পড়েছি আমরা খাবারের জন্য। চলো একবার দেখিয়ে নিচ্ছি আজকে খাবারের মেনুতে কী কী আছে। দাদা আজকে মেনুতে কী কী আছে বলে দাও। প্রথমে দেখতে পাচ্ছি ভাত, সাদা ভাত আছে, আচ্ছা তারপর আছে আলু ভাজা আছে, আলু ভাজা দেখতে পাচ্ছ, আচ্ছা হ্যাঁ আলু ভাজা, তারপরে আসছে ডাল, ডাল দেখতে পাচ্ছ, আচ্ছা তারপরে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বাহ এটা দেখে তো খুব অসাধারণ লাগছে আমার। হ্যাঁ তারপরে আছে বেগুন দিয়ে ইলিশ, বেগুন ইলিশ, আচ্ছা তারপরে আছে মালাইকারি আছে চিংড়ি, আচ্ছা চিংড়ির মালাইকারিও দেখতে পাচ্ছি, আচ্ছা চাটনি আছে, চাটনি পাঁপড় আছে নিচে, আর নিচে পাঁপড় আছে। মানে একদম মানে পর্যাপ্ত ব্যবস্থা আর কি বলতে পারি। সুন্দরবন এসে জঙ্গল দেখার পাশাপাশি এরকম খাওয়া দাওয়া আর এরকম বাজেটের মধ্যে ডেফিনেটলি কনসিডার করার মতন। আর খাবারের টেস্ট কিন্তু আমি বারবার করেই বলছি খুব সুন্দর ছিল, কারণ কি তোমরা জানো খাবারের টেস্ট কিন্তু ডিপেন্ড করে প্যাকেজের উপর নয়, রাঁধুনির উপর। আগের বার বলেছিলাম মনে আছে। তো চলো এবার তো খাবারে খেতে বসবো, খেতে বসে তোমাদেরকে বলছি যে খাবারের টেস্টটা আজকে কেমন ডে টুতে। মানে গতকাল যদি মনে হয় থাকে ইলিশ উৎসবে ইলিশ একটু কম, তাহলে আজকের মেনু দেখে অন্তত মনে হলো না, ম্যানেজমেন্ট কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। ইলিশের আজ যেন ডাবল রোল, তার উপর সঙ্গে চিংড়ির মালাইকারি। তো এবার কচুর শাক দিয়ে যে ইলিশ মাছের মাথা যেটা বানানো হয়েছে সেটা একবার ট্রাই করে দেখি। আমি ভাত ছাড়া আগে খেয়ে দিই কেমন খেতে। একটু সেদ্ধ হতে পারতো এমন হয়, বাট এটাই হয়। যদি সেদ্ধ টাকে মানে যদি ওটাকে যদি সাইড করা যায় খেতে কিন্তু খুব ভালো হয়েছে আনডাউটেডলি, তাই না দাদা? খেতে কেমন হয়েছে? খেতে ভালো হয়েছে না? খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো, অসাধারণ। আর যিনি রান্না করে তার সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছিলাম, তিনি কস্তুরিতে কয়েকদিন আগে অবধি কাজ করে এসেছে। তো বুঝতেই পারছো একটা ব্র্যান্ডেড জায়গায় যদি কেউ কাজ করে তার হাতের রান্না জেনারেলি ভালো হয়। কালকে রাতে মাটনটা অসাধারণ ছিল। এই তরকারিটা কিন্তু বেশ ভালো, একটুখানি সেদ্ধটা বেশি হলে জমে যেত জাস্ট। তো এইবার ইলিশটা ট্রাই করে দেখি। আচ্ছা আজকে কিন্তু ইলিশের কিন্তু বেগুন দিয়ে যে ইলিশটা হয় সেরকম একটা কিন্তু বানানো হয়েছে। আমার এটাও দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, কারণ কি দেখে একটা তো ব্যাপার বোঝা যায়, তো দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। বাকি খাওয়ার পর বুঝতে পারবো। রান্না বান্না জেনুইন ভালো হয়, কিছু বলার নেই আমার। দারুণ বানিয়েছে, অমলেট বা ডিমের কারি দারুণ করে খাচ্ছি। ইলিশটা একবার ট্রাই করে দেখি। ঠিক আছে, ডিমের অমলেট বা কারি আমি দেখছি। টেস্ট কিন্তু আছে, খাবারের কিন্তু টেস্ট বেশ ভালো। তো চলো বেশিক্ষণ দেরি করবো না, অনেকক্ষণ তোমাদেরকে বসে রেখেছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ এরপরে জঙ্গল থেকে আস্তে আস্তে জল এখন নামছে, ভাটার দিকে যাচ্ছে। আর ভাটাতেই কিন্তু অ্যানিমাল সাইটিংয়ের সব থেকে বেশি চান্সেসগুলো থাকে। এবার আমাদের বোট এগিয়ে চলল সুবর্ণখালির দিকে। ভাবলাম দোবাকিতে তো বেশি কিছু দেখতে পেলাম না, হয়তো সুবর্ণখালিতেই কিছু একটা দেখতে পাবো। কিন্তু সুন্দরবন আবারও নিজের নিয়মেই চলল, আমরা কিছুই দেখতে পারলাম না। তো দিনের আজকে শেষ যে সাইট সিন সেটা হচ্ছে সুবর্ণখালি, এবং আমরা সবাই এখন সুবর্ণখালিতে পৌঁছেছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে চলে এসেছি। আর এখান থেকে আমাদের হোটেল মোটামুটি আর 1 ঘন্টার রাস্তা। তো চলো সুবর্ণখালিতে যাওয়া যাক। আমরা সবাই এখন আস্তে আস্তে এগোচ্ছি, আর বৃষ্টি পড়ছে রীতিমতন। সামনেই দেখতে পাচ্ছ একটা, এই দেখো গোসাপের বাচ্চা, এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে, ছোট্ট বাচ্চা একদম।
এখনও বেশি বড় না, বাট ও হাঁটছে এখান থেকে অন্ধকারের মধ্যে দিয়ে। আর এই সুদর্ণখালিতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা ওয়াচ টাওয়ার এখানে পেয়ে যাবে। আর এখান থেকেই তোমরা কিন্তু একটা ওয়াচ টাওয়ারের পাশাপাশি দুটো জায়গা আছে যেখান থেকে দেখো অ্যানিম্যাল সাইটিংয়ের চান্সেস থাকে, বাট এখন এই মুহূর্তে কিছুই নেই। আর বাকি জায়গাটা দেখতে পাচ্ছ, বাকি জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই যে জোনটা, এখানে কিন্তু যদি তোমাদের জুম লেন্স থাকে তাহলে ডেফিনেটলি তোমরা জুম ইন করে কোনো অ্যানিমেলস যখন এখান থেকে ক্রস করে তখন দেখতে পাবে। সেম গোজ ফর দিস সাইড অলসো, এইখান থেকেও কিন্তু সেমভাবে অ্যানিমেলসরা ক্রস করে দেখতে পাবে। বাট আনফর্চুনেটলি এখন বর্ষাকাল, আর এই সময় কোনো মুভমেন্ট আমরা দেখতে পেলাম না। এরপর আবার বোট সাফারি শুরু হলো। ভাবলাম এবার হয়তো জঙ্গলের পক্ষ থেকে আর একটা সারপ্রাইজ থাকবে, কিন্তু আজ আর কিছুই দেখতে পেলাম না। বাঘ তো দূরের কথা, জঙ্গলের ভিআইপি লিস্টে আর কেউই এসে হাজির হলো না। তবে একটা কথা বলতেই হবে, ওয়াইল্ড লাইফ স্পটিংয়ে যে সবসময় জ্যাকপট লাগবেই তার কোনো গ্যারেন্টি নেই। সুন্দরবন নিজের মুডে চলে, আজ যা দেখেছি সেটা আমাদের ভাগ্য। ধীরে ধীরে সাফারি শেষ করে আমরা হোটেলের পথে ফিরে এলাম। হোটেলে পৌঁছে ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু ইলিশ উৎসবের আইটেনারিতে কোনো রেস্ট বলে শব্দ হয় না। কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ঝুমুর নাচ, আর এই নাচের সঙ্গে হাজির হলো চিকেন পকোড়া। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে আর হাতে চিকেন পকোড়া অন্যদিকে। বাঙালি এন্টারটেনমেন্টের এর থেকে বেশি প্র্যাকটিক্যাল কম্বিনেশন আর কী বা হতে পারে। সন্ধ্যের সময় কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছ চিকেন পকোড়া পেয়ে গেছি, আর তাড়াতাড়ি করে এখন আমি চিকেন পকোড়া খেয়ে নেবো, কারণ কি এখনই কিন্তু এখানে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করে চলো খেয়ে নিই পকোড়াগুলো। বেশ ভালো, কিন্তু অনেক কটাই পকোড়া দেওয়া হয়েছে। চলো খেয়ে দেখি কেমন খেতে। ভালো বানিয়েছে পকোড়াটা, বাহ। ও সেকেন্ড ডেতে কিন্তু ডিনার চলে এসেছে, আর ডিনারে দেখো কী কী পেয়েছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস এখানে, তার সাথে আলুর তরকারি, তার সাথে চিকেন কষা, আর এখানে স্যালাড দেওয়া হয়েছে। একবার খেয়ে টেস্ট করে বলে দিচ্ছি তোমাদেরকে খাবারটা কেমন। চিকেনের গ্রেভিটা কিন্তু অসাধারণ। একটু আলুর দমটা খেয়ে দেখি। দারুণ বানিয়েছে। তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিই, কালকে সকাল সকাল বেরোবো আমরা। কালকে আমাদের শেষ দিন। আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট। দেখতে দেখতে চলে এলো ডে 3, মানে আজ আর নতুন করে সুন্দরবনে হারিয়ে যাওয়ার দিন নয়, আজ ফেরার দিন। তো গুড মর্নিং সবাইকে। আজকে ডে 3, আর আজকে কিন্তু সুন্দরবন বাজেট ট্রিপের কিন্তু শেষ দিন। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ কি 8টার সময় বোটে ওঠার কথা। একটু বৃষ্টি হওয়ার জন্য সবাই একটু লেট হয়েছে, বাট আমরা মোটামুটি কিন্তু অন টাইমেই। আর এখন ঘাটের কাছাকাছি যাচ্ছি, এখান থেকে বেরিয়ে বোটে উঠবো, দেন ব্রেকফাস্ট করবো, আজকে লাঞ্চ করবো, মাঝখানে 2-1টা জায়গা ভিজিট করা, আর দেন আমরা কিন্তু আবার ব্যাক টু কলকাতা। তো ডে 3 কিন্তু প্রথম যে সাইট সিন সেটা হচ্ছে সজনেখালি। এবার সজনেখালিতে চলে এসেছি, আর এটা হচ্ছে সজনেখালি। তো এখানে এসে কিন্তু এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ছোটো পুকুর, এটা গোলপাতার পুকুর। এই যে গাছগুলো ছোটো গোলপাতা গাছ, আর এই যে পুকুরটা, এখানে কিন্তু একটা ছোটো কুমির কিন্তু এখানে আছে, আর ওই দিকটাতে আছে। তো এদিক থেকে রাস্তা কিন্তু বন্ধ, তাই জন্য যেতে পারলাম না। কুমিরটা জাস্ট ওই দিকটাতে আছে, আমরা ওদিক থেকে ঘুরে আসলাম। তো চলো, মোটামুটি এই ছিল এখানে। এবার এখান থেকে আস্তে আস্তে কিন্তু এই রাস্তা ধরে আমরা বেরিয়ে যাবো, আমাদের বোট ওখানেই অপেক্ষা করছে। তো সজনেখালি বাস স্টপ থেকে বেরিয়ে কিন্তু এখানে পেয়ে গেলাম আজকের যে ব্রেকফাস্ট। এবং ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি এরকম লুচি সার্ভ করা হয়েছে, তার সাথে কিন্তু আজকের দিনের জন্য ছোলার ডাল। তো অফিস ব্যাপার, সুন্দরবনে 3 দিন আলাদা আলাদা ব্রেকফাস্ট সার্ভ করা হয়, তোমরা জানোই। এবার একবার জাস্ট খেয়ে দেখে নিচ্ছি যে টেস্টটা কেমন হয়েছে। ভালো বানিয়েছে খাবারটা, সুন্দর বানিয়েছে। ছোলার জল যেরকম হওয়া উচিত, লুচিও যেরকম হওয়া উচিত, একদম পারফেক্ট বানিয়েছে। এটাকে শেষ করে নিই, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। মানে 3 দিন ধরে মেনু চেঞ্জ হচ্ছে, আর একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, খাবারের ফ্রিকোয়েন্সি। আজকের জার্নিটা অবশ্য একটু অন্যরকম, সুন্দরবনের দিকে নয়। এবার আমরা ধীরে ধীরে ফেরার পথে সোনাখালির দিকে।
সুন্দরবন ঘুরলেন, আপনাদের দুদিনে কেমন খাওয়া দাওয়া লাগলো, ঘোরা আমরা লাগলো, থাকার প্রতিটা খাবারই সুন্দর হয়েছে, কারণ আপনার পরিমাণ টেস্টটাও খুব সুন্দর। হ্যাঁ, যে আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলাম, খুব ভালো, 3 দিনের পরিষেবা খুব ভালো দিয়েছে। খাবার দাবার আমরা যেমনটাই চেয়েছি তেমনটাই দিয়েছে, খাবার দাবার ঠিকঠাক মতো দিয়েছে। 3 বেলা ওরা যা যা কমিটমেন্ট করেছে সেটাই পেয়েছি আমরা। তো যে ডে 3 আর লাঞ্চ, মানে এই লাঞ্চ কমপ্লিট করার পরে কিন্তু আমরা বোট থেকে নেমে পড়বো। আর সুন্দরবনের যে এই যে বাজেট ট্রিপটা সেটা কিন্তু এখানেই ক্লোজ হয়ে যাবে। এইভাবে আজকে কী কী খাবারের মেনুতে আছে একবার দেখে নেওয়া যাক। তো আজকে কিন্তু এখানে ইলিশ বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ, তার সাথে বিরিয়ানি দেওয়া হয়েছে, আর আলু দেওয়া হয়েছে, তার সাথে স্যালাড দেওয়া হয়েছে এবং চিকেন কষা বলতে পারো, চিকেন কষাই এটা ইনফ্যাক্ট। তো একবার টেস্ট করে দেখি ইলিশ বিরিয়ানিটা কেমন হয়েছে। সুন্দর একটা বারিস্তার ফ্লেভার আসছে, মিঠা আতরের হালকা একটা স্মেল, খুব উগ্র স্মেল নয়। আর যে স্পাইসেসগুলো অ্যাড করা হয়েছে ভালো লাগছে। একবার চিকেনটাতে ট্রাই করে দেখি কেমন। চিকেন দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে। এইভাবেই কিন্তু শেষ হলো আমাদের বাজেট সুন্দরবন ইলিশ উৎসব ট্রিপ। এবার তোমাদের প্রশ্ন আসছে 3 দিনে কী পেলাম। নদী, জঙ্গল, ওয়াইল্ড লাইফ স্পটিং, হরিণ, কুমির, মনিটর লিজার্ড, বানর পাখি। বাঘ অবশ্য দেখা হলো না, কিন্তু সেটা নিয়ে খুব একটা আফসোস নেই, কারণ সুন্দরবনকে শুধু বাঘ দিয়ে বিচার করলে সুন্দরবনের অনেকটাই দেখা হয় না। আর খাবারের কথা তো বলাই বাহুল্য, 3 দিন ধরে একের পর এক মেনু চেঞ্জ, তার মধ্যে ইলিশ, পাবদা, চিংড়ি, মাটন, চিকেন। আমার পেট কিন্তু এই ট্রিপটা কোনো দিনও ভুলবে না। তাহলে শেষ প্রশ্ন, ট্রিপটা কেমন? আমার এই পুরো বাজেট ইলিশ উৎসব প্যাকেজটা ছিল 3100 টাকায়, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী এই বাজেটের মধ্যে যদি তোমরা সুন্দরবন ঘোরো, বোট সাফারি, থাকা খাওয়া, ইলিশ উৎসবের একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে এই ধরনের প্যাকেজ কনসিডার করতেই পারো। তোমাদের যদি বাজেট ট্যুর করার ইচ্ছে থাকে এবং এরকম একটা সুন্দরবনের ট্রিপ খুঁজছো, তাহলে ট্রাভেল বাডিজের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি তোমাদের বাজেট একটু বেশি হয়, তাহলে কিন্তু তোমরা তাদের সাথে প্রিমিয়াম ট্যুরও করে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু তোমরা ট্রাভেল বাডিজের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে একটা কথা, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ট্রিপে যা পেয়েছি, যা এক্সপিরিয়েন্স করেছি, সেটাই তোমাদের দেখালাম। তোমাদের এক্সপিরিয়েন্স, প্যাকেজ, সিজন এবং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা হতে পারে। সবশেষে বলি, সুন্দরবন শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা নদী, জঙ্গল, ওয়াইল্ড লাইফ, মানুষের জীবন এবং একসাথে কয়েকটা দিন সুন্দরভাবে কাটানোর এক্সপিরিয়েন্স। আর এই 3 দিনে ইলিশের সঙ্গে এই সুন্দরবনটাকেও একটু নতুন করে চিনলাম। তোমাদের যদি এই বাজেট ইলিশ উৎসব ট্রিপের কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। আবার দেখা হচ্ছে নতুন কোনো অভিযানে। চলো এবার বাড়ি ফেরা যাক।